দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। বেশ কিছু দুঃসংবাদ অপেক্ষা করছে আমাদের জন্য। শুরুতে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। তিনি বাংলাদেশের স্থানীয় সময় রাত 10:12 বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 96 বছর। অন্য খবরটি হলো ব্রিটেনের ম্যানচেস্টারে একটি সিনাগগে ইয়ম কিপুর অনুষ্ঠানে ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 3 জন। তাদের অবস্থা গুরুতর। ইহুদিদের সবচেয়ে পবিত্রতম দিন ইয়ম কিপুরে উপাসনালয়ে এই হামলার ঘটনা ঘটল। স্থানীয় পুলিশ জানিয়েছে তাদের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। দেশের ভিতরের খবর। 7 বছরের মধ্যে প্রথমবারের মতো শাটডাউনের কবলে পড়েছে সরকার। বুধবার থেকে এই শাটডাউন কার্যকর হয়েছে। আগের দিন মধ্যরাতের মধ্যে নতুন সরকারি ব্যয় বা অর্থায়ন পরিকল্পনায় একমত হতে ব্যর্থ হন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা। ঘটনায় দুই দলের আইন প্রণেতারা একে অপরকে দোষারোপ করছেন। এখন শাটডাউন নিয়ে কোনো পক্ষই আপোষ করতে আগ্রহী নয়, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবার শাটডাউন শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা কাটিয়ে ওঠার প্রস্তাবের উপর এক ভোটাভুটি ব্যর্থ হয়। সরকারের অচলাবস্থার কারণে আগামী 2-1 দিনের মধ্যে ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মীদের গণহারে ছাঁটাই শুরু করবে। সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই তথ্য জানান। তিনি বলেন, এটি ডেমোক্র্যাটদের সৃষ্ট শাটডাউনের দুর্ভাগ্যজনক পরিণতি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, জনগণের করের অর্থে অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবার জন্য ডেমোক্র্যাটদের বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দের প্রস্তাব হাস্যকর। রিপাবলিকানরা এই প্রস্তাবে রাজি হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, অবৈধ অভিবাসী ও দলের চরম বামপন্থীদের সন্তুষ্ট করতে সরকার অচল করছেন ডেমোক্র্যাটরা। শাটডাউনের ফলে প্রায় 750,000 ফেডারেল কর্মীকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হতে পারে বলে আশঙ্কা করছে নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিস। তাদের বিশ্লেষণ অনুযায়ী এর ফলে দেশের অর্থনীতি প্রতিদিন $400 মিলিয়ন আর্থিক লেনদেন থেকে বঞ্চিত হবে। এছাড়া আরো হাজার হাজার ফেডারেল কর্মী চাকরিচ্যুতির শিকার হতে পারেন। শাটডাউন দীর্ঘ হলে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। তাই এ নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তায় ভুগছেন সরকারি চাকরিজীবী সহ সাধারণ মানুষ। এদিকে মানবিক ত্রাণ ও অধিকার কর্মীদের বহনকারী আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইসরায়েলি সেনাবাহিনীর নৌবাহিনীর বাধার মুখে পড়েছে। এর মধ্যেই একটি বাদে সবগুলো নৌযানকে আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। দেশটির মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে জানানো হয়েছে, ফ্লোটিলায় থাকা যাত্রীরা সুস্থ আছেন এবং তাদেরকে তেল আভিভ নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর কাছে আটকের আগে গ্রেতা থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মী তাদেরকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়েছিলেন। এই ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং এই বিষয়গুলোই আমরা আলোচনা করব আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি এবং একই সাথে কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত। যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি, সেটি হলো শাটডাউন। 7 বছরের মাথায় শাটডাউনের মুখোমুখি হয়েছে। এর আগে শাটডাউন হবে 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 করা হয় এবং শেষ মুহূর্তে সেটি কেটে যায়, কোনো না কোনোভাবে একমত হয়, ছাড় দেওয়া হয়, নানা বিষয় হয়। এবার এটি এখন পর্যন্ত হয়নি। কতদিন এটি কার্যকর থাকতে পারে? দুপক্ষই যেভাবে আপোষহীন অবস্থান নিচ্ছে তাতে আসলে অর্থনৈতিকভাবে কতটা নাজুক পরিস্থিতির দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। গভর্নমেন্ট শাটডাউন আমেরিকার গত 45 বছরের ইতিহাসে 15বারের মতো হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট রিগানের সময় হয়েছে প্রায় 8 বার। 1981 থেকে বর্তমান পর্যন্ত আর কি। গভর্নমেন্ট শাটডাউনের মধ্যে এটা 1 দিন থেকে 35 দিন পর্যন্ত ছিল। তবে দীর্ঘ শাটডাউন যেটা হয়েছে 35 দিন, সেটা হলে প্রেসিডেন্ট ট্রাম্পের 2018-2019 সালে সময় হয়েছে। তার সেকেন্ড লার্জেস্ট শাটডাউন হয়েছে প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় 1995-1996 সালে। আর প্রেসিডেন্ট ওবামার সময় 2013 হয়েছে 16 দিন। এই শাটডাউন
এটা কেন হয়? এটা হয় যখন বাজেট নিয়ে দুই দলের মধ্যে একমত না হয়, তখন তারা যেহেতু ভোটে কংগ্রেসে যে দল থাকে সেই দল পাশ করলেও, যতবার শাটডাউন হয়েছে সবসময় কংগ্রেসে এক দল ছিল, কিন্তু সিনেটে গিয়া তাদের ডিফারেন্স হয়েছে। যেহেতু সিনেটে বাজেট পাশ হওয়ার জন্য 60টা ভোট লাগে, সেহেতু এটা সহজে পাশ হওয়া সহজ নয় আর কি। সুতরাং দুই দলেরই স্বার্থ, দুই দলেরই পয়েন্টগুলো এখানে বিবেচনায় নিতে হয়। এবার যেমন কংগ্রেস সিনেটে কংগ্রেসে পাশ করে দিলেও সিনেটে আপনার আরো 60টা ভোট ডেমোক্রেটদের পক্ষ থেকে পাওয়া সম্ভব। এই বাজেটে প্রায় $1.7 ট্রিলিয়ন ইনভলভ। এর মধ্যে যদিও আপনার যেই $37 ট্রিলিয়ন যেই আমাদের লোন আছে বা ডেট আছে, সেই ডেটের ইন্টারেস্ট পরিশোধ, মেডিকেয়ার, মেডিকেড এবং বিভিন্ন খাতে এটা আছে। তবে বাকিগুলো আদার প্রজেক্টের জন্য। এবং এটা যে আপনি বললেন প্রায় $400 মিলিয়ন প্রতিদিন এটা খরচ, এটা একটা বিরাট ব্যাপার। এতে করে আমার বলতেছে যে জিডিপিতে 0.1% এফেক্ট হতে পারে জিডিপির এই ক্ষয়ক্ষতির জন্য। এবং এটা যে আপনার এবং পলিটিক্যাল যে রূপ নিচ্ছে, এটা ডেমোক্রেটরা চাচ্ছে যে মেডিকেয়ারের যে সাবসিডিয়ারিটা দেওয়ার কথা ছিল সেটা এবছরের শেষের দিকে এটা এক্সপায়ার করবে। তারা চাচ্ছে এই বাজেটে ওই জিনিসটাকে ফ্যাক্টর করা, যাতে এটাকে এক্সটেন্ড করা হয়। কিন্তু রিপাবলিকানরা বলছে এটা একটা ডিফারেন্ট ইস্যু, এটা আমরা আলাদা করব। এখন এমন পর্যায়ে পৌঁছেছে ডেমোক্রেটরা ব্যাক করতে পারে না, রাইট? ওরা বলেছে। আর সামনে আবার মধ্যবর্তীকালে নির্বাচন আসছে, কে কত পয়েন্ট গ্যাদার করবে, পিক করবে, ওটা নিয়েই ওনারা ব্যস্ত আছেন। এই পয়েন্টে ইভেন ভাইস প্রেসিডেন্ট পেন্সও বলেছে একটু তারা আলোচনা করতে পারে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে, উনি যেহেতু প্রেসিডেন্ট বা একজন সনাতনী পলিটিশিয়ান না, উনি সেভাবে পলিটিক্যাল কথা না বলে উনি ডাইরেক্টলি অপোজিট পার্টিকে উনি টার্গেট করার চেষ্টা করছেন। যেমন উনি বাজেট অফিসারকে বলেছে তার সাথে কথা বলে যেই জায়গায় আপনার কামালা হ্যারিস জিতেছে সেই সব স্টেটে ক্লাইমেটের জন্য যেসব বাজেট বরাদ্দ ছিল সেগুলোকে স্থগিত করার জন্য। নিউ ইয়র্ক স্টেট ইজ অলসো ডেমোক্রেটদের একটা প্রমিনেন্ট অধ্যুষিত স্টেট। সেই এলাকায় আপনার এই যে আপনার সেকেন্ড এভিনিউ সাবওয়ে সহ অন্যান্য আপনার ইনফ্রাস্ট্রাকচারের $18 বিলিয়ন বাজেট প্রস্তাবন করেছেন। এটা আর একটা কারণ আছে সেই সব কারণে। এদিকে দেখা যায় যে এটা একটা পলিটিক্যাল ইস্যু হিসেবে দেখা দিয়েছে। এবং আমরা আশা করি আপনি যে বললেন এটা অ্যাবাউট 2 মিলিয়ন এমপ্লয়ি এর মধ্যে ইনভলভ হবে। তার মধ্যে অনেকেই আপনার সরকারি চাকরি, যারা বর্ডার গার্ড বা এসেনশিয়াল সার্ভিস, তারা বাদ দিলেও আপনার অসংখ্য সংখ্যক লোকজন এতে এফেক্টেড হবে। যদিও তারা পরে বেতন পাবে, আপনি এখন কাজে না আসলে, তবে উনি সেট করেছেন এদের অনেকেই পার্মানেন্টলি সেট করে দেওয়ার জন্য। তো এটা একটা বিরাট ব্যাপার, ইকোনমিতে একটা বিরাট একটা ইম্প্যাক্ট হবে, আনএমপ্লয়মেন্ট রেটের উপর একটা এফেক্ট হবে। এই জিনিসটা আমরা আশা করি আপনাদের রাজনৈতিক দল একত্র হয়ে, এখনো সময় আছে, আমার মনে সিনেট গত নেক্সট 2-3 ডেজ এর মধ্যে মনে আবার বসে যদি একটা সমঝোতে আসতে পারে, এখন আমরা আশার হোপ দেখছি। তবে শাটডাউনটা আমেরিকার ইতিহাসে এটা একটা নতুন কিছু নয়, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ও হয়েছে, প্রথম আমলে হয়েছে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, যেই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটা হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ছাঁটাইয়ের বিষয়ে অনেক আগে থেকে বলছেন, ইভেন নির্বাচনের জয়ের আগে থেকে বলছেন যে অতিরিক্ত কর্মী ছাঁটাই করা হবে, নানা ধরনের বিষয়গুলো হবে। এখন যদি এই শাটডাউনের উছিলায় বলবো শব্দটি, তিনি ছাঁটাই করার সুযোগটা পেয়ে যান এবং ডেমোক্রেটদের দিকে আঙ্গুল দেওয়ার সুযোগ পান যে তোমরা অ্যালাউ করনি বলে তো আমাকে ছাঁটাই করতে হয়েছে, তাহলে তো আসলে তার আকাঙ্ক্ষাটাই পূরণ হচ্ছে। ডেমোক্রেটরা কি সেটি বুঝতে পারছে? তার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। হ্যাঁ, ডেমোক্রেটরা তো ওই যে একটা দাবি নিয়ে নামছে, তো এখন ব্যাক আপ করতে পারছে না। আমি একটা জিনিস চাইলাম, আপনি না চাইলে যদি আমি এমনি সরে যাই, তাহলে তাদের একটা প্রেস্টিজের ব্যাপার আছে, সেটা একটা ক্ষতির ব্যাপার। তবে তাদের ডিফেন্সটাও এটা হবে যে আপনার 750,000 যে লোকজন যারা আনএসেনশিয়াল, যারা আসবে না, তারা যে ইকোনমিক লসটা হচ্ছে, যে আপনার বিভিন্ন জায়গায় আপনার যে ইয়েগুলো, লোকজন কাজে না আসলে পার্ক, বিভিন্ন জায়গায় যে রেভিনিউ গুলো জেনারেট হতো, সেই রেভিনিউ গুলো জেনারেট হচ্ছে না, এটা তারা একটা ফ্যাক্টর বলবে। 2 নম্বর তারা বলবে, তারা তো
যারা কাজ করতে যাবেন না তারা তো ইভেনচুয়ালি এর আগেকার উদাহরণ আছে, তারা যখন কাজে যোগ দিবে তখন তাদের ব্যাক পে দেওয়া হয়, এটা সরকারি একটা আইনে আছে। অর্থাৎ কাজ না করেও তারা তখন টাকাটা পেয়ে যাবেন। কিন্তু তাদেরকে যে ছাঁটাই করা, তাদেরকে পার্মানেন্টলি ছাঁটাই করা, এটার দায়িত্ব এটা ইয়েরা নিবে কেন, ডেমোক্রেটরা কেন নিবে? তারা বলবে এটা দায়িত্ব আমরা নিব না। ছাঁটাই করার দায়িত্ব সম্পূর্ণভাবে রিপাবলিকানদের উপরে যাবে, প্রেসিডেন্টের উপর যাবে। ছাঁটাই করার তো প্রশ্ন এখানে আসে না। কথা হলো আপনি কাজে না আসলে আপাতত ফার্লাতে গেলেন, ফার্লাতে যাওয়ার পর যখন শাটডাউন বন্ধ হবে তখন তারা ফেরে আসবে। এখানে ছাঁটাইয়ের কোনো ব্যাপার না। তুমি এটা উসিলাতে নিয়ে যদি এটা করে তাহলে এটা দায়িত্ব ওনাকে নিতে হবে। আপনার কি এটি মনে আছে যে প্রথম দফায় প্রেসিডেন্ট ট্রাম্পের সময় যখন শাটডাউনটা এরকম হয়েছিল, তিনি কি তখন সমঝোতা করেছিলেন? মানে কিভাবে এই শাটডাউনটা কেটেছিল সেটি কি আপনার মনে আছে? অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প এবার সমঝোতা করবেন কিনা? জি, সমঝোতা একটা হয়েছিল, তখন ডেমোক্রেটরা কংগ্রেসে মেজরিটি ছিল। ওকে, তারা ওনাকে একটা করতে হবে, নতুবা এটা তো কতদিন চলবে? 35 the longest day already, American history the longest, 35 days of the longest shutdown in US history. সুতরাং এটা এক্স্যাক্টলি কি নিয়ে সমঝোতা হয়েছে সেই জিনিসটা আমার এই মুহূর্তে মনে নেই। ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একেবারে রাজনৈতিক কাদা ছোড়াছড়ির বিষয়গুলো সম্পর্কে বিশ্লেষণ শুনবো। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি যেসব বিষয় বলেছেন সেসব বিষয়ে আপনি প্রতিক্রিয়া জানাতে পারবেন, তবে তার আগে একটু রিপাবলিকান এবং ডেমোক্রেটদের বক্তব্যটা আমরা একটু দেখে আসতে চাই যে তারা এই শাটডাউন নিয়ে পরস্পরকে কিভাবে দোষারোপ করছেন। Good afternoon, everyone. We are only hours away from a government shutdown, and the Democrats have a very clear binary choice. They can choose to keep the government open by voting for a short-term, nonpartisan, clean continuing resolution, 24 pages long, or they can vote to shut the government down. That's what we're looking at. And if the government shuts down, it is on the Senate Democrats. The House has acted, the President's ready to sign the bill, and all that's left is for 8 Democrats to join us in passing that bill today. And if they decide to vote it down tonight, they're going to be the ones that have to explain at midnight tonight why the government is shut down. Democrats do not want a shutdown. We stand ready to work with Republicans to find a bipartisan compromise, and the ball's in their court. Finally, after months of asking, and mounting pressure, Leader Jeffries and I went to the White House yesterday to meet with the President and Republican leaders to find a way forward. And sitting in the room, it was very clear, behind closed doors, that the President hasn't fully grasped the magnitude of the disaster he's causing Americans. As costs continue to skyrocket for Americans, thanks to Trump's tariffs, economic policies, clean energy policies, and disastrous blunders, Americans are prepared to spend 114% more on their health insurance. That's right, that just came out. According to the Kaiser Family Foundation's analysis today, without ACA premium tax credits, premiums will double, more than double on average. And this not only affects those on ACA, it affects just about every American family with health insurance. Republicans know perfectly well that undocumented immigrants are already prohibited, as I said, from getting insurance on ACA, Medicare, or Medicaid. They know perfectly well not a single sentence or clause or comma that we're pushing in our bill does that. But they're lying because they know they're screwed if this debate turns into one about health care. And guess what? That's just what we are doing. His video was dumb. It was childish. It was petty. It's something that a 5-year-old would do, not a president of the United States, but it shows how unserious they are. They don't give a damn about the harm they will cause with their shutdown. Yes. The president is now threatening these irreversible cuts to the workforce, to programs. Is that a risk that Democrats are willing to take? The bottom line is he's doing it anyway.
They've already cut 300,000 people. Whether there's a shutdown or not, it'll be up to Trump whether he's going to let Musk, formerly Doge, vote, do these cuts, do these layoffs, and do these firings. It will fall on him, as I said. He's the one doing the firings, not Democrats. And that's what it shows. Yes. No, right here. প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, যেমন আমরা শুনছিলাম, কিন্তু বল কার কোর্টে কিংবা কে জিতলো কে হারলো তার চেয়ে তো বড় সমস্যা হয়ে যাবে যে আসলে এটি 2018 সালের মতো কি লম্বা হবে নাকি তার চেয়েও বেশি দিন ধরে থাকবে, এবং শেষ পর্যন্ত যারা চাকরি হারাবেন তাদের ভবিষ্যৎটাই বা কি হবে। কিন্তু মূল জায়গাটা হলো এইবার দুপক্ষের আচরণ দেখে আপনার কাছে কি মনে হচ্ছে আপোষের কোনো সুযোগ আছে? জি, ধন্যবাদ আপনাকে। আমেরিকার রাজনীতিতে এবং এই দেশের অর্থনীতিতে এই দেশের যে বাজেট যেভাবে হয় এটা খুবই হাস্যস্কর। এত একটা ধনী দেশ, এটা কিন্তু এই বছরে প্রথম না যে ফেডারেল শাটডাউনের কাছাকাছি চলে যায়, তারপর হতে হতে গিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে এটা একটা কম্প্রোমাইজ হয়। কিন্তু এই বছর কয়েক বছর পরে 2018-19 পরে প্রথম আবার নতুন করে হলো। কতদিন চলবে এখনই বলা যাচ্ছে না। তবে এটা আমি হাস্যস্কর এই জন্য বললাম যে এইরকম একটা ধনী দেশগুলোর মধ্যে অন্য কোথাও এরকম কথা শোনা যায় না যে গভর্নমেন্ট শাটডাউন হয়ে যায় এর জন্য আর কি, বাজেটের জন্য। বাজেট এখন এটাই যেহেতু আমাদের মানে পলিসি এটা হয়েছে, তা আপনি যেটা বলছেন আসলে এটার মধ্যে দুই পক্ষের মধ্যে নমনীয়তা কেমন দেখা যাচ্ছে। নমনীয়তার মধ্যে দুইটা দিক, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে আদর্শিক। পলিটিক্সটা আদর্শিক। পলিটিক্যাল এই সেন্সে আমি যেটা বলছি যে ডেমোক্রেটরা তো তারা চাইবে যে মিড টার্ম ইলেকশনের আগে প্রমাণ করার জন্য যে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব নীতিমালা গ্রহণ করে সেগুলিতে সাধারণ জনগণের জন্য ক্ষতিকারক হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের প্রিমিয়াম বেড়ে যায়, তারপরে ইনফ্লেশন রেট বেড়ে যায়, এগুলি ঘটে, তাতে ডেমোক্রেটদের লাভ আগামী ইলেকশন। এটা হচ্ছে রাজনৈতিক দিকটা। আর আদর্শিক দিকটা আমি যেটা মনে করি, আপনারা খেয়াল করে শুনেছেন ডেমোক্রেটরা যে কারণে জিনিসটা সাপোর্ট করছে না, এটা তো শেষ বিচারে গিয়ে আমাদের যারা দরিদ্র জনগোষ্ঠী, নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠী, যারা মেডিকেয়ারের উপর নির্ভরশীল অথবা অ্যাফোর্ডেবল কেয়ারে মানে ওবামা কেয়ারের উপর নির্ভরশীল, এই প্রোগ্রামগুলোতে কাট ডাউন করতে চায় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এগুলি যদি করে তাহলে আমাদের যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মানুষ, আপনার আমার মতো আর কি এভারেজ মানুষ যারা আমেরিকার, এটা রিপাবলিকান হোক ডেমোক্রেট হোক, তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সেই সেন্সে আমি মনে করি ডেমোক্রেটরা বিরোধিতা করছে একটা আদর্শিক পয়েন্ট অফ ভিউ থেকে, এবং আদর্শটা হচ্ছে মানুষের পক্ষের আদর্শ। আর ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি অলওয়েজ ধনীদের মানে স্বার্থ নিয়ে চিন্তা করে। এই জন্য অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে কি হলো, মেডিকেডে কি হলো, উইক প্রোগ্রামে কি হলো, স্ন্যাপ প্রোগ্রামে কি হলো, এটাতে আসলে সে খুব বেশি কনসার্ন না। তো সেই সেন্স আমি মনে করি ডেমোক্রেটরা যে পজিশনটা নিয়েছে এটা খুবই যৌক্তিক এবং খুবই নীতিগত পজিশন, এবং এই নীতিগত পজিশনের কারণে লোকগুলি ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক, নিম্ন মধ্যবিত্ত যারা আমেরিকাতে অথবা নিম্নবিত্ত, তারা কিন্তু ডেমোক্রেটদের আদর্শের পক্ষে থাকাটাই উচিত। কারণ তারা গরিব এবং মানে যারা নিম্নবিত্ত তাদের যাতে হেল্প হয় সেই চেষ্টাটাই ডেমোক্রেটিক পার্টি করছে। সুতরাং এটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে এটা দেখার বিষয়। কারণ পার্মানেন্টলি তো আর এটা বলে শাটডাউন করা যায় না, একটা কম্প্রোমাইজ আসতেই হবে। যেমন মনে করুন এই যে হিসাবটার কথা বললো না, যে কাইজার যে ইনস্টিটিউট যে হিসাবটা করেছে, সেখানে যে 2025 পরে ডিসেম্বরের পর থেকে মানুষের যে প্রিমিয়াম অ্যাফোর্ডেবল কেয়ার একটা যারা আছে, ওবামা কেয়ারে যারা আছে, তাদের প্রায় ডাবল হয়ে যাবে তাদের প্রিমিয়াম। তাদের এবং এভারেজে প্রতিটি ফ্যামিলির $4,000 বেশি খরচ করতে হবে। তো এই যে টাকাটা যাবে, আমাদের দেশে ইনফ্লেশন এমনিতে মানুষ জর্জরিত, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট বেশি, এর মধ্যে আপনি যদি মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য টাকা বেশি গুনতে হয় তাহলে তো সবার জন্য তো কষ্টকর হয়ে যাবে। আর কাজে এটা ডোনাল্ড ট্রাম্প বলছে যে দেখো আমি কিন্তু তোমরা যদি আমার সাথে কম্প্রোমাইজে না আসো আমরা মানুষজনকে ফায়ার করে দেবো অনেককে। তা ফায়ার যে করবে মানুষজনকে যদি চেক করা হয়, কারণ 3 লাখ লোককে যদি চেক করা হয় বাই দ্য এন্ড অফ ডিসেম্বর, এই লোকগুলি তো নট নেসেসারিলি ডেমোক্রেটিক, তাই না? 3 লক্ষ লোক যারা ফেডারেল চাকরি করে তারা তো তাদের ফ্যামিলি আছে, তারা তো ফ্যামিলিকে সাপোর্ট করে, তারা তো রিপাবলিকান অনেক মানুষ এখানে। সুতরাং এট দ্য এন্ড অফ দ্য ডে রিপাবলিকানরা যেসব মেজার নিতে যাচ্ছে তাতে
নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে রাজনৈতিক কাদা ছোড়াছুরি না দেখে বরং আদর্শিকভাবে দেখলে ডেমোক্রেটদের পজিশনটাই কারেক্ট, কারণ ডেমোক্রেটে মানুষজনকে সাহায্য করতে চাচ্ছে। সুতরাং এই ধাক্কাধাক্কিতে গিয়ে দেখা যাক কতটা মানুষের স্বার্থ তারা শেষ পর্যন্ত রক্ষা করতে সক্ষম হয়। কারণ হচ্ছে যেহেতু হোয়াইট হাউস, সেনেট, তারপরে হচ্ছে আপনার কংগ্রেস, এমনকি সুপ্রিম কোর্ট, 4টা জায়গাতে রিপাবলিকানরা মেজরিটি। সুতরাং ডেমোক্রেটদের খুব বেশি লিওয়ে নাই জিনিসগুলোতে। বাজেটে আছে, কারণ হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে বাজেটটা পাস করানো যায় না, 60টা ভোট লাগে। আর কিন্তু 60 জন সেনেট তো আর রিপাবলিকানদের নেই, তাদের 51টা মনে হয় আছে, 51টা বা 52টা যেটাই হোক, আরো তো 7-8টার কমতি থেকে যায়। এই জন্য ডেমোক্রেটরা আসলে জনগণের স্বার্থকে রক্ষা করার জন্য চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি তাদের ফাইটটা লেজিটিমেট এবং তারা যতটা পারে ততটাই আদায় করবে, তারপর তারা নিশ্চয়ই একটা সমঝোতায় আসবে শেষ পর্যন্ত। এবং রিপাবলিকানরা একই কথা বলছে যে জনগণের কল্যাণের জন্যই তারা কাজটা করছে এবং জনগণের সাথেই তারা এই অপচয়টা রোধ করতে চায়। নানা যুক্তি আছে এবং শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে দাঁড়ায়, অর্থাৎ কতদিন লম্বা হয় কিংবা আমরাই বা কতদিন আলোচনাটা চালিয়ে যেতে হয়, সামনের সপ্তাহেও আপনাদেরকে আলোচনাটা করতে হয় কিনা এখনো বলা যাচ্ছে না। আমরা একটু প্রসঙ্গ পাল্টে প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী যেটি যেতে চাই সেটি হলো প্লোটিলা, যেটি সমুদ্রগামী একটি নৌবহর গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং এটির পরিণতি সম্পর্কে এর মধ্যেই আমরা ধারণা পেয়েছি। হয়তো আপনাদের আলোচনার সময় কিছু ভিডিও ফুটেজও আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে কি হয়েছে। শেষ পর্যন্ত যেটি হলো এটির পরিণতি, ইসরায়েল আটকে দিল, তাদেরকে নিয়ে গেল এবং তেল আবিবে এখন রেখেছে। অনেকেই অনেক আইনের কথা বলছেন, সমুদ্র আইন এবং মানবাধিকারের আইনের কথা বলছেন। বেসিক্যালি এখানে কি আসলে আইনের শাসনের কোনো জায়গা আছে, কিংবা মানে পুরো জায়গাটাই তো এমন হলো যে যা ইচ্ছা তাই করছি? কিন্তু প্রশ্ন যেটি করতে চাই, যদি তাদেরকে যেতে দিত ইসরায়েলের কি এমন ক্ষতি হতো? এটা 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 ওদের ইগোতে লাগতো, কারণ ওরা ওদের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেটা দেখাতে চাচ্ছে সেটা হয়তো একটু কিছু কমতো। কিন্তু আপনি যেটা বলছেন ন্যায় নীতির ব্যাপার তো এখানে কিছু নাই। আপনার ইউনাইটেড নেশনস এর এজেন্সি গ্রুপ বলেছে গাজায় আপনার দুর্ভিক্ষ চলছে, এবং কারণ এবং দুর্ভিক্ষের কারণ ওটা বলা হচ্ছে যে ইসরায়েল নিয়মিতভাবে এই গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী যেতে দিচ্ছে না। এই যে একটা হিউম্যানিটেরিয়ান যে ক্রাইসিস ওখানে চলছে, সারা বিশ্বব্যাপী এই ব্যাপার আলোচনা চলছে। আর ইউনাইটেড নেশনস আমরা দেখেছি যে ওয়াক আউট করা হয়েছে, সারা পৃথিবী এটা দেখছে এবং বিশেষ করে বিভিন্ন মিডিয়ার থ্রুতে এটা আসছে। এইসব কারণে ইসরায়েল পলিটিক্যালি কিছুটা কর্নার হয়ে আছে। তারপরও এর আগেও আপনার যে জুলাই এবং গত জুন জুলাইতে এই ধরনের দুটি নৌবহর বলবো না, এই যে বোট বহর আর কি, এটা নিয়ে আসছিল আপনার নিয়ে কি বলে এই নিয়ে, সেই তখন ওদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এবার যেটা যে সুইডিশ ক্লাইমেট ক্যাম্পেইনার গ্রিটা থুনবার্গের নেতৃত্বে প্রায় ওভার 450 অ্যাক্টিভিস্টের প্রায় অনেকগুলো, প্রায় 40টার মতো, আমার মনে হয় 40টার মতো বোট যে স্পেন থেকে তারা এখানে আসছে, অনেক দিন থেকে তারা রওনা হয়েছে। এবং এটা উদ্দেশ্য হলো এটা একটা পৃথিবীকে দেখানো। তারা জানে হয়তো যে ইসরায়েল ওখানে ঢুকতে দিবে না তাদেরকে, এবং ইসরায়েল যে ঢুকতে দিচ্ছে না এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার দিচ্ছে না, এটা একটা বেআইনি ব্যাপার। কিন্তু পৃথিবীতে বেআইনি বলে তো তারা কাউকে কর্ণপাত করে না। ওখানে যেসব অবস্থা চলছে গাজাতে সেটাও তো বেআইনি, কিন্তু তারা তো এটা কর্ণপাত করছে না। তো এই ব্যাপারগুলো যে তারা বাধা দিয়ে যাচ্ছে এবং এটা ওদের জন্য আরো এটা সিম্বলিক আমি বলবো। তারা জানে যে তাদেরকে যেতে দিবে না, দিলে কিছু হতো না, ওটা একটা মানবিক দিকটা দেখানো হতো আমার মতে। সেই মানবিক দিকটা তারা দেখাতে চাচ্ছে না, কারণ তারা গাজার অধিবাসীকে প্রেসারে রাখতে চাচ্ছে। তারা যদি খাওয়া পায়, তারা যদি পানি পায়, তারা যদি ওষুধ পায়, তাহলে তারা তো ওখান থেকে মুভ করবে না। সুতরাং তাদেরকে ওগুলা থেকে বঞ্চিত করেই তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, ইভেনচুয়ালি ফ্রাস্ট্রেট হয়ে চলে যায়। আমি গাজার মানুষকে স্যালিউট করি যে এদের এত
এত পরিমাণ ধৈর্য যে এত জিনিস অসহায় অবস্থার মধ্যেও তারা ওখানে টিকে আছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে আর কি। এটা 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 আমি মনে করি এটা একটা অমানবিক একটা কাজ, এবং এটা করতে দিলে আমার মনে হয় তাদের মানবিক দিকটা একটু ভালো হতো। আর এটা যারা করছে ওদের জন্য এটা একটা সিম্বলিক যে পৃথিবীতে আরো ইসরায়েলের কে কর্নার করা হচ্ছে আর কি সামাজিক ভাবে, যে এই জিনিসগুলো তারা করছে এবং আমাদেরকে করতে দিচ্ছে না। ওকে, প্রফেসর ডক্টর খালিকুজ্জামান, আপনার কাছেও জানতে চাই, বিভিন্ন শহরে, বিভিন্ন স্টেটে, বিভিন্ন সিটিতে কিন্তু এটা নিয়ে র্যালি হয়েছে, রাইট? বিভিন্ন কান্ট্রি এটার জন্য সমালোচনা করেছে, মালয়েশিয়া, পাকিস্তান, এই ধরনের অনেক দেশ, এবং এতে অনেক কিছু রাজনীতিবিদ, রাইট, রাজনীতিবিদের মধ্যে আছে, পার্লামেন্টেরিয়ান আছে, তারপরে আপনার লয়ার, পরিবেশবাদী আছে, জলবায়ু পরিবর্তনের আছে, আমাদের বাংলাদেশি একজনও আছেন শহীদুল আলম, বিখ্যাত ফটো সাংবাদিক, তিনিও এই বহরে আছেন। সেটা আমি জানতাম না। তবে এটা একটা মুভমেন্ট, কিন্তু আমি বলবো যে এটা ব্যর্থ কিছু না, কিন্তু এটা কিছু ব্যর্থ না, এটা একটা মুভমেন্ট। এটা পৃথিবীকে শো করানো যে এটা অন্যায় চলছে এবং আমরা চেষ্টা করছি, তারা আমাদেরকে সুযোগ দিচ্ছে না। ইট উইল বেনিফিট প্যালেস্টাইনিয়ান ইভেন দো দে হ্যাভেন্ট গট দিস এইড, রাইট? জি, আমি একই প্রশ্ন প্রফেসর ডক্টর খালিকুজ্জামান আপনার কাছে করতে চাই, সেটা হলো যে কি বার্তা গেল আসলে? ইসরায়েল তাদেরকে ঢুকতে দিল না, সেটি কি তারা এটি দেখানো যে আমরা আমাদের অবরোধ ভাঙতে দিইনি? ওরা তো সশস্ত্র কেউ ছিল না, একেবারে নিরস্ত্র মানুষজন সেখানে গিয়েছিলেন, তাদের অবরোধ ভাঙার শক্তিও নেই। এখানে ইসরায়েলের এই আচরণটি আসলে বার্তাটা কি গেল, পুরো বিশ্বব্যাপী কি গেল? জি দেখুন, ইসরায়েল যে বার্তাটা দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, এটা কিন্তু বিশ্ব কি মনে করলো সেটাকে তারা তোরাই কেয়ার করছে। এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। এখানে ওদের পিছনে অ্যাজ লং এজ আমেরিকা দাঁড়িয়ে আছে ততক্ষণ তারা তাদের নীতিতেই চলবে। কারণ বার্তাটা যদি তারা তাদেরকে এখানে ঢুকতে দেয় তাহলে বরং ইসরায়েলের এক ধরনের পরাজয় হয়, মরাল পরাজয়। কারণ আপনি খেয়াল করেছেন গ্রেটা থুনবার্গ একটা বিশাল বড় অ্যাক্টিভিস্ট, দুনিয়াতে পপুলার অ্যাক্টিভিস্ট, তার বুকের যে গেঞ্জিটা সেখানে লেখা আছে উই আর অল প্যালেস্টাইন। এখন উই আর অল প্যালেস্টাইন এই বাণী নিয়ে তারা যদি প্ল্যাকার্ড নিয়ে ওইগুলো নিয়ে এখানে গিয়ে উপস্থিত হয় তাহলে তো এটা সারা পৃথিবীর কাছে ইসরায়েল যে অন্যায় করছে এটা আরো বেশি দৃশ্যমান হয়। সুতরাং এটা তারা করতে দিবে না। করতে যে দিবে না এটা কিন্তু তারা জানতো। 44টা যে বোট নিয়ে আসছে, 44টা বোটে যে পরিমাণ খাদ্য সামগ্রী আছে এটা দিয়ে কিন্তু আসলে হয়তো একদিনের খাবার হতো না, একদিনও হবে না, একদিনের খাবার না। কারণ এভারেজে প্যালেস্টাইনে মানে গাজাতে 600 ট্রাক খাবার ঢুকতে হয় এভারেজে, সেটা কমে গিয়ে অনেক সময় 300-400 হয়ে যায়। তো 44টা যে ছোট ছোট বোট, এগুলিতে তাদের এক বেলার খাবারও নেই, কিন্তু এটা হচ্ছিল সিম্বলিক, সারা পৃথিবী তাদের পাশে আছে, এটা তারা দেখাতে চাচ্ছিল। এবং যারা আসছিল এখানে তারা কিন্তু জানে তাদেরকে বাধা দেওয়া হবে, কারণ অফ দ্য কোস্ট গাজার যে সমুদ্রে সেখানে কিন্তু ইসরায়েলিদের ব্লকেড রয়েছে গত 15 বছর যাবৎ। ব্লকেডটা ওই সেন্সে ওরা বলছে যে এটা যদি আমরা ব্লকেডের আওতায় না রাখি তাহলে হামাস বিভিন্ন দেশ থেকে নৌপথে অস্ত্র নিয়ে এখানে ঢুকে যায়, এই জন্য আমরা এটা বন্ধ রেখেছি। সুতরাং তারা এটা ঢুকতে দিবে না ইসরায়েল। তা যা হওয়ার তাই হয়েছে, তারা ঢুকতে দিবে না। এটা অনেক বড় নিউজ হয়েছে, পৃথিবীর সব জায়গায় এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশ থেকে শুরু করে। বাংলাদেশে বাই দ্য ওয়ে আনফরচুনেটলি, এটা প্রাসঙ্গিক ভাবে আমি বলে রাখি, যতগুলি ঘটনা ঘটে আপনারা খেয়াল করেছেন যে পৃথিবীর অন্যান্য দেশ যতটা ইসরায়েলকে সমালোচনা করে এবং গাজার পক্ষে দাঁড়ায়, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ায়, সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলি জনগণকে সেভাবে দাঁড়াতে দেখা যায়। আমি জনসমক্ষে দেশে গিয়েও দেখেছি সেখানে মানুষ আসলে গাজা নিয়ে খুব বেশি কনসার্ন না। বাংলাদেশের মানুষ মাঝে মধ্যে ওই যে বাইতুল মোকাররমে শুক্রবারে একটু মিছিল টিছিল হয়। এই যে শহীদুল আলম সাহেবের কথা বললেন দ্রিকের, ওনাকে আমি পার্সোনালি চিনি, ওনার অফিসে আমি গেছি। সারা ঢাকাতে আমি দেখেছিলাম গত জানুয়ারিতে, এই জানুয়ারিতে আর কি, এই বছর ওনার অফিসেই আমি আমার চোখে পড়েছে একমাত্র জায়গা ঢাকাতে যেখানে প্যালেস্টাইনের পতাকা বাইরে উঠছে। কিন্তু বাংলাদেশে যে এত মানুষ এত দরদ দেখায় প্যালেস্টাইনদের জন্য, গাজার জন্য, সেই অর্থে কিন্তু বাংলাদেশিরা খুব বেশি নৈতিক না ব্যাপারটা আমার দিকে। কিন্তু একটা বিশাল শোডাউন হয়েছে মাস কয়েক আগে, পুরো বাংলাদেশ থেকে এসে বিশাল একটা শোডাউন হয়েছিল গাজার পক্ষে। সেখানে যদি আপনি দেখুন অন্যান্য দেশ এমনকি ইউরোপিয়ান দেশে যে পরিমাণ প্রটেস্ট হয়, রেগুলার হয়, তারা রেগুলার বেসিসে হয়, প্রটেস্ট রেগুলার হচ্ছে, সেরকম বাংলাদেশে হয় না। সেই অর্থে আমি বরং মনে করি বাংলাদেশি মানুষের রাজনৈতিক অবক্ষয়টা এটার একটা প্রতিফলন। সার্বিকভাবে যে রাজনৈতিক অবক্ষয়, মানুষ যে আসলে
নীতি নৈতিকতা থেকে আমি একটু বেশি বলে ফেলছি, অনেক দূরে চলে যাচ্ছে বাঙালিরা, বাংলাদেশিরা। তারা এখন আছে হচ্ছে মবক্রেসি নিয়ে, তারা আছে হচ্ছে একজন আরেকজনকে আক্রমণ করা নিয়ে, বকাবাজি নিয়ে। কিন্তু এসব নৈতিক জায়গায় তাদের অবস্থান খুব শক্ত আমি দেখি না। যেমনটা দেখা যায় ইন্দোনেশিয়ার, এমনকি পাকিস্তান, এমনকি ইন্ডিয়ার ভিতরে যত পশ্চিমবঙ্গে যত ঘন ঘন প্রতিবাদ হয়, বাংলাদেশে হয় না। এটা আনফরচুনেট। এমনকি আমেরিকাতে যে পরিমাণ প্রোটেস্ট হচ্ছে গাজা ইস্যুতে, জাতিসংঘ চলাকালীন প্রত্যেকটি দিন জাতিসংঘের সামনে হয়েছে, হয়তো বাংলাদেশে, যাই হোক, বাংলাদেশের রাজনীতির কথা যেহেতু চলে আসলো, আমি একটু সে আলোচনায় যাই। একটা বিশ্লেষণধর্মী প্রতিবেদন আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেটির মাধ্যমে যে নতুন একটি আলোচনার সূচনা হতে পারে সেটি হলো জামাত ক্ষমতায় যাওয়ার বিষয়ে ভাবছে, যাওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা নিজেরাও জাতিসংঘ সফরকারী দলের মধ্যে জামাতের যে প্রতিনিধি ছিলেন সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের, জামাতের নায়েবে, আমি নিজেও ইন্টারভিউ করেছিলাম, লম্বা প্রায় 42 মিনিটের ইন্টারভিউ। তিনি সেখানে, তারাও দেখলাম বেশ আশাবাদী যে তারা ক্ষমতায় আসতে যাচ্ছেন, কিংবা বাংলাদেশের জনগণ এবার তাদেরকে ক্ষমতা আনবে। হয়তো আমরা এর আগে কখনো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হয়নি। আমরা জামাতকে 3 নম্বর 4 নম্বর রাজনৈতিক দলের মধ্যে কম্পিটিশন করতে দেখেছি, কখনো 2 নম্বর রাজনৈতিক দল হিসেবে ভাবিনি। এখন সেখানে জামাত 2 নম্বর নয়, 1 নম্বর হতে চাচ্ছে। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারী, আপনার কাছে শুনবো বিশ্লেষণ দেখে আপনার পর্যবেক্ষণটা একটু শুনি, যে এটি জাকসু নির্বাচনের পরে অনেকেই আশাবাদী হচ্ছেন। আপনি কি মনে হয় যে জামাত ক্ষমতায় আসার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে? এটা নির্ভর করবে পরিবর্তিত পরিস্থিতির উপর। যে এখন পরিবর্তিত পরিস্থিতি চলছে। গত 4টা ক্রেডিবল নির্বাচন যদি আমরা দেখি, যে আপনার 1991, 1996, 2001 এবং 2008 সালে, এই 4টা নির্বাচনকে ক্রেডিবল নির্বাচন বলা হয়, এই জন্য যে জনগণ ফ্রিলি ভোট দিতে পেরেছে আর কি। সেই হিসাবে একক নির্বাচনের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 1991-এ জামাতের ভোটের সংখ্যা ছিল সবচাইতে বেশি 12.13, তারা 18টা সিট পেয়েছে, এবং 96-এ সেটা 8.61, আর আপনার 2001-এ 4.128 এবং 2008-এ 4.7, রাইট? এই যে একটা আমরা স্ট্যাটিস্টিক দেখে আসছি আগে থেকে, সেই হিসাবে আমরা ধারণা করেছিলাম যে মেবি অ্যারাউন্ড 10% ভোট হতে পারে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জামাত একটা অর্গানাইজড দল, তারা অত্যন্ত 15 বছর যে শাসন, আওয়ামী লীগের শাসনে ওরা কাজ করে গেছে, এরা আওয়ামী লীগ, বিএনপি এবং তাদের ছাত্র সংগঠনের ভিতরে তাদের ইনফিলট্রেশন হয়েছে, এবং ওরা অনেকগুলো ভালো কাজ করেছে অর্গানাইজড হয়ে। কাজ করার পর আমরা এখন যে নতুন একটা, যে গত কয়দিন আগে, যেটা আমি মনে করি কিছুটা ক্রেডিবিলিটি আছে, যে আপনার একটা হয়েছে আর কি, ডাকসু নির্বাচন, ডাকসু ইলেকশন, এটাতে ইম্প্যাক্ট থাকবে। এটা একটা ডাকসুর ব্যাপারে একটা কথা আমি বলি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত গ্রামের ছেলেপেলেরা আসে, যারা বাংলাদেশে এখন উচ্চ মধ্যবিত্ত এবং রিচ, তাদের ছেলেপেলেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যায় এবং বিদেশে পড়াশোনা করতে যায়। সুতরাং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা গ্রাম থেকে আসছে, তাদের একটা ইম্প্যাক্ট আছে, বিকজ অফ এখানে অনেক সোশ্যাল ওয়ার্ক জামাত শিবিরের লোকেরা করে, ভর্তি পরীক্ষায় তাদেরকে হেল্প করে, এইসব কারণে অনেকগুলো কারণ আছে। কিন্তু এটা সঠিকভাবে রিফ্লেক্ট করবে কিনা এটা সন্দেহ। তবু বাংলাদেশের যে ভোটাররা, সেখানে তো এই উচ্চবিত্ত ভোটারও কম, যেহেতু তাদের সন্তানদেরকে ইফেক্ট করছে, বাবা মাকেও তো করতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা করতে পারে। কিন্তু জামাতের অনেকগুলো জিনিস আছে, ব্যাপার আছে। এখনো 71-এর জামাতের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য জামাত এখনো অ্যাপোলজি চাইনি। এই জিনিসগুলো এখনো প্রকাশ আছে। আর এই যে নির্বাচনে যে আপনার যেই একটা পুল হয়েছে, যে গত সেপ্টেম্বরের 2 তারিখ থেকে সেপ্টেম্বর 15 তারিখের মধ্যে, রাইট, 10,413 জন লোককে নিয়ে, আমি পুলটা কিছুটা ক্রেডিবল এই জন্য বলি যে আজকাল বাংলাদেশে প্রায় 2025-এ 189 মিলিয়ন মোবাইল ফোন সাবস্ক্রাইবার, রাইট? এতে করে গ্রামে গঞ্জে মোবাইল ফোন আছে, সুতরাং ইটস ইজিয়ার টু হ্যাভ দোজ ফুড, রাইট, র্যান্ডমলি। এতে দেখা যাচ্ছে যে মাত্র 4,771 জন যে তাদের পছন্দের দলের কথা বলছে, তার মধ্যে আপনার 41.3% বলেছে তারা
বিএনপি কে ভোট দিবে, রাইট? আর 30.2% বলেছে যে তারা জামাতকে ভোট দিবে, রাইট? আর এনসিপি কে ভোট দিবে 4.1%। কিন্তু যারা ভোট দিয়ে বলেছে, এবং আওয়ামী লীগকে ভোট দিবে 18.8% যদি তারা আওয়ামী লীগ আসে, আগে আসে। এখন যদি আওয়ামী লীগ না আসে তাহলে বিএনপি ভোট সংখ্যা 45.6% হয়, আর জামাতের সংখ্যা 33.5%। তার মানে আওয়ামী লীগের ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, এই দুইটা পার্টি বেনিফিশিয়ারি হচ্ছে। এখন মাঠ পর্যায়ে এই যে বিএনপির সম্ভাবনার কথা, জামাতের সম্ভাবনার কথা বলছি, বিএনপি যে পর্যায়ে ছিল আওয়ামী লীগের পর দ্বিতীয় দল হিসাবে, বিএনপি আওয়ামী লীগ মোটামুটি গত 4টা নির্বাচনে, ক্রেডিবল নির্বাচনে 33% ইচ, যদিও সবসময় এটা ট্রান্সলেট করে নাই সদস্য সংখ্যা। সুতরাং এতে করে দেখা যাচ্ছে যদি এই যে 18% আপনার কথা বলেন, এটা 18% না, এটা বেশি হবে। কারণ হলো আওয়ামী লীগের লোকের এখন দৌড়ের উপর আছে, এবং তারা হয়তো ওই জরিপে অংশ নেওয়ার মতো সাহস দেখাচ্ছে না, অনেক সাহস নাই, এবং তারা দৌড়ের মধ্যে আছে, বিভিন্ন লুকাই আছে। আবার জরিপে অংশগ্রহণ করলে আপনি ট্র্যাক করেন কিনা তারও ভয় আছে, সেসব কারণে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগের যে পপুলারিটি ওই আগের মতোই কাছাকাছি আপনার 25 থেকে 30-এর মধ্যে আছে। এই ভোটগুলা কারা পাবে? যদি অর্গানাইজড ওয়েতে স্ট্র্যাটেজিক্যালি আওয়ামী লীগ কাকে সমর্থন করবে, এটা একটা কিন্তু রাজনীতির যে সমঝোতার ব্যাপার আছে, মুখে যাই বলেন না বলেন। আবার তারা ভোট কেন্দ্রে পর্যন্ত যাবে কিনা, কারণ তারা তো স্থানীয় পর্যায়ে চিহ্নিত যে আওয়ামী লীগ কারা করেন, কোন পরিবারের কোন ভাইটি আওয়ামী লীগ করেন। তিনি ভোট দিতে গেলেন, ভোট দিতে গেলে তো অনেক সময় এমন হবে যিনি হেরেছেন তিনি ধরে নিলেন আমাকে ভোট দেনি, মানে যেটি হয় আর কি বাংলাদেশে মৌক্রেসি এবং অন্যান্য বিষয়গুলো হয়, সেটিরও শিকার হতে পারেন। আমরা আরেকটু বিশ্লেষণ হয়তো আপনার নিতে পারতাম, কিন্তু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনাকেও একটু সময় দিতে চাই। সেই কারণে যে প্রশ্নগুলো প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি করছিলেন, যে তিনি পরিসংখ্যান দিচ্ছিলেন 4%, 8%, সর্বোচ্চ 12% পর্যন্ত জামাতের ভোট ছিল। সেখানে এখন সাম্প্রতিক জরিপ, সেখানে আওয়ামী লীগ থাকলেও 30% জামাত ভোট পাচ্ছে বলে ধরে নিচ্ছে। এই যে 12 থেকে 30, সেই উত্থানটাও তো কম নয়, এবং এটি হয়েছে হয়তো গত 1 বছরে, কারণ এর আগে জামাত রাজনৈতিক কর্মকাণ্ড ওপেনলি করতে পারেনি, সমর্থন বেড়েছে। আরো 6 মাস 5 মাস বাকি আছে নির্বাচনের বাকি, এবং সেখানে কি এমনটা হতে পারে যে বিএনপির গ্রাফ কমছে, জামাতের গ্রাফ বাড়ছে, কোনো একটা সময় গিয়ে আবার দুটো ক্রস হতে পারে, আবার জামাত যদি জোট গঠন করে সেখানেও তো তাদের ভোট বেড়ে যেতে পারে। আপনার কাছে কি এমনটা মনে হয় যে জামাত ক্ষমতায় এসে যাওয়ার মতো জনপ্রিয়তা বাংলাদেশে তৈরি হচ্ছে? সেটা আসলে ক্রেডিবল এরকম ধরনের মানে পোল যেগুলির কথা হচ্ছে, এই যে পাটোয়ারি ভাই একটু আগে বললেন, সেটা কিন্তু খুবই লিমিটেড একটা পোল, 4000 লোকের পোল, এটা বেশি কিছু না। এটা নিয়ে আমি আরো কিছু শো দেখেছি। এই পোলটা কারা করেছে, এই পোলটার মানে ইনোভেশন বা এই জাতীয় লোকগুলি তাদেরকে নানানভাবে ট্যাগ করার চেষ্টা করেছে। এটা এই সব কথা বাজিয়ে দিলাম। একটা পোলের কথা আপনাকে একটু মনে করিয়ে দিই, সেটা হলো যে ডাকসু নির্বাচনের আগে আমরা এমন কিছু পোল দেখেছিলাম যেখানে সাদিক কায়েম এগিয়ে ছিল, এবং আমরা সেগুলোকে অনেক সময় উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি যে মাত্র 1000 ছাত্রের মধ্যে করা হয়েছে, কিংবা অনেকে ছাত্র নয়, শিবিরের অনেকে করেছে, কিন্তু শেষ পর্যন্ত আবার ওটাও হয়েছে। বুঝতে পেরেছি। আমার কথা এটা না, কথাটা হচ্ছে জামাতের সমর্থন যে বাংলাদেশে বেড়েছে তা আমার মিনিমাম কোনো সন্দেহ নেই। আমরা যারা কানটা মাটিতে রাখি আমরা স্পষ্টই বুঝতে পারি জামাতের সমর্থন ব্যাপক বেড়েছে বাংলাদেশে। 10%-এর মধ্যে সীমাবদ্ধ নেই, 12-তে আর নেই, তারা অনেক বেড়েছে। অনেকটা কত সেটা কিন্তু এখনো একটা পোলে বোঝা যাবে না, তবে তারা বেড়েছে এটা আমি বললাম। তারা সরকার গঠন করার পজিশনে কি গিয়েছে সেইটা নিয়ে একটু আমার সন্দেহ রয়েছে, যে সরকার গঠনের পজিশনে চলে গেছে এরকম না। কারণ বিএনপি একটা বিশাল বড় গ্রাসরুট লেভেলের দল, এবং আওয়ামী লীগের যারা কর্মীরা যারা কিছু পলাতক, কিছুটা গোপনে ভোট দেওয়ার চেষ্টা করবে, তারা কিন্তু জামাতের সাথে একটা ব্যাপক বৈরিতা তাদের রয়েছে, একেবারে ইনহেরেন্ট একটা বৈরিতা 71-এর কারণে। সেই লোকেরা যদি কোথাও গিয়ে আশ্রয় নেয়, কোন ধরনের সমঝোতা করে, সেটা হবে হচ্ছে বিএনপির সাথে মোরলেস, অথবা জাতীয় পার্টির যে ভোটগুলি তারাও কিন্তু বিএনপির সাথেই শেষ পর্যন্ত গিয়ে আঘাত করবে। বিএনপির সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় আমার দৃষ্টিতে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি অনেক এগিয়ে থাকার কথা ছিল, তারা নেই দুটো কারণে। 1 নম্বর হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় যাওয়ার মতো ভান করা শুরু করেছে। এই যে এরা আজিফ ওরা ক্ষমতায় আছে, ওই যে চাঁদাবাজি, তারপরে হচ্ছে আত্মম্বরিতা ভাব নিয়ে ঘোরাফেরা করা, এটা ক্ষতি করছে ওদেরকে। এটা নাম্বার 1। নাম্বার 2, বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা পরিবার কেন্দ্রিক দল। যতই বলেন এখানে শেখ হাসিনা বাদ দিয়ে আওয়ামী লীগের যেমন এখনো মূল্য নেই,
তারেক জিয়া কিংবা জিয়া পরিবার বাদে এখনো বিএনপি সেরকম অর্গানাইজ মূল্য নেই। তো তারেক জিয়া আর কতকাল লন্ডনে বসে বসে দল চালাবে? সে যদি মাঠে থাকতো এবং বিএনপির লোকেরা যদি চাঁদাবাজির থেকে মন একটু সরিয়ে নিয়ে মানুষের সেবায় ব্রতী হতো, তাহলে আমার ধারণা বিএনপিকে এই ইলেকশনে কেউ ঠেকাতে পারছে না। পাটোয়ারি ভাই একটু আগে যে কথাটা বলছে যে এই যে এই ঢাকা ইউনিভার্সিটিতে শিবির এত ভালো কেন করলো? ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে প্রগতিশীল জায়গা, বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে ঢাকা ইউনিভার্সিটি জড়িত। এখানে শিবির কোনোদিন ক্ষমতায় যাবে এটা আমরা কোনোদিন কেউ চিন্তা করিনি। তারপরে কেন গেল? কারণ তারা অর্গানাইজ দল, ক্যাডার ভিত্তিক দল এবং কিছু বেনাভোলেন্ট কাজ করে মানুষের জন্য। তো বেনাভোলেন্ট কাজগুলি যদি আজকে ছাত্র দল করতো চাঁদাবাজি না করে, তাহলে তো তারাই আসলে এগিয়ে থাকার কথা ছিল। কিন্তু তারা তো সুযোগটা করে দিয়েছে, বিএনপি তো সুযোগটা করে দিচ্ছে নিজেরা নিজেদের চরিত্রকে এইভাবে কলুষিত করে। এবং তারেক জিয়া এরকম ভাবে কি কারণে এত দূরে আছে আই ডোন্ট নো, কিন্তু সে আছে দূরে। এই দূরে যতদিন থাকবে, সময় যত যাবে, বিএনপির যে দুশ্চরিত্র এগুলি আস্তে আস্তে প্রকাশিত হবে, মানুষ তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেবে। এবং আপনি যেটা বললেন, আপ আনটিল নাও সত্যি সত্যি জামাত 4 নম্বর পার্টি ছিল বাংলাদেশে, কিন্তু এটা হলো আওয়ামী লীগের উপস্থিতিতে 4 নম্বর ছিল, জাতীয় পার্টির উপস্থিতিতে। ওই দুটা পার্টি কিন্তু এখন নেই, তাহলে অটোমেটিক বিএনপি এবং জামাত 1 নম্বর 2 নম্বর তাদের চলে 2 নম্বর নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তাদের 1 নম্বরের বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। তাদের 1 নম্বরের বিষয়টা আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে এখনই বিশ্বাস করতে চাই না যে জামাত ক্ষমতায় চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। কারণ বিএনপি বা অন্যান্য যে বাম দল, তারা যদি তাদের বোধোদয় না হয় যে আমরা এখনই একটা যুদ্ধাপরাধী দলকে একেবারে দেশ চালাতে দিয়ে দিব, তাহলে তো তারা ক্ষমতায় আসতেই পারে। কিন্তু আমার মনে হয় না ওই পরিস্থিতি এখনো তৈরি হয়েছে। কিন্তু তাদের যে চরিত্রের যে স্খলন বিএনপির আর কি, এটা যদি কন্টিনিউ করে এবং তারেক জিয়া বাইরেই থেকে যায়, তাহলে ডেফিনেটলি বিএনপির অবস্থা আরো খারাপ হবে দিন দিন। এবং আপনাদের বিশ্লেষণের প্রেক্ষিতে আমি নিজেও একটা বিষয় বলতে চাই, যেটি এতদিন আপনারা বলে আসতেন যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাজনীতি দিয়ে উদাহরণ দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প যদি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে প্রকাশ্যে সমর্থন করেন, তাহলে সেটি অ্যান্ড্রু কুমোর হারার জন্য বড় কারণ হতে পারে। কারণ ডেমোক্রেটরা তখন অ্যান্ড্রু কুমোকে ভোট না দিয়ে জোরান মামদানিকে ভোট দেবে। ঠিক একইভাবে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনি যেটি বলছিলেন, আওয়ামী লীগ যদি কোনোভাবে সিদ্ধান্ত নেয় যে তারা বিএনপিকে ভোট দেবে, এবং এই সিদ্ধান্ত তো আর গোপন থাকবে না, তাদের একেবারে তৃণমূল কর্মী পর্যন্ত পৌঁছাতে হলে সেটি ওপেন করতে হবে। সেটি হয়তো বিএনপির ভরাডুবির জন্য আরো বড় একটা কারণ হতে পারে। কারণ আওয়ামী লীগকে বিদায় করে দিয়ে এই সরকার কিংবা এখনকার বাংলাদেশের পরিস্থিতি চলছে, আওয়ামী লীগ যদি মনে করে বিএনপিকেই তারা সমর্থন করবে, সেটিও হয়তো বিএনপির জন্য বুমেরাং হয়ে যেতে পারে। এটি আমার কাছে মনে হচ্ছিল বলেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা দেখছিলেন, আমি মনে করি জুয়েল, আমার মনে হয় যত কথাই বলেন 20 থেকে 25% বেশি জামাতের পপুলারিটি হবে না, বিটুইন 35 to 56 ম্যাক্সিমাম, যদি না আওয়ামী লীগের এই 20-25% ভোট জামাতের দিকে না যায়। অর্গানাইজড হয়েছে আমি বলছি, ওরা কোয়ালিশন করে অন্য ধার্মিক দলের সাথে, এবং আওয়ামী লীগ যেহেতু বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেকদিন থেকে খারাপ, ইমিডিয়েটলি তারা যদি জামাতকে বলে এবং নেগোসিয়েট হয় যে তারা ওপেন রাজনীতি করতে আসবে এবং ওরা যদি পুরো তাদেরকে ভোট দেয়, তাহলে জামাতের একটা সম্ভাবনা আছে। আর খালিদুর রহমান ভাই যেটা বলছে যে ইয়েস, বিএনপির যেই কিছুটা ক্ষতি হচ্ছে এখনো, রাইট, এই যে বিশেষ করে ঘাট দখল, এই করা সেই করা, জামাতের আমির তো বলছে যে 80% অফ দি থিং দ্যাট ওয়াজ আওয়ামী লীগের ছাত্রলীগের লোকদের দখলে ছিল সব বিএনপির দখলে চলে গেছে। যদি তারা 3-4 হাজার লোককে বহিষ্কার করছে, ইট ডাজন্ট ম্যাটার, স্টিল মানুষের ইয়েতে এটা ঘুরছে, রাইট। ওরা মনে করে আওয়ামী লীগ বিএনপি বেবি লাভ এন্ড কদু হবে। সুতরাং জামাত একটু আদর্শগত দল, তাদেরকে একটা অপরচুনিটি দিই, তবে আওয়ামী লীগের সমর্থন ছাড়া এটা হবে না আমি মনে করি। থ্যাংক ইউ। অনেকগুলো যদি এবং কিন্তু আছে, এবং ইলেকশনের বাকি 5 মাস আছে। এই 5 মাসে রাজনৈতিক প্রেক্ষাপট, দৃশ্যপট, অনেক কিছুতে অনেক পরিবর্তন আসতে পারে, অনেক নাটকীয়তা আসবে, এবং বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তা আসে, এটি স্বাভাবিক। আমরা হয়তো সেই সময় বিশ্লেষণগুলো করব। প্রফেসর ডক্টর মহসিন ইউব পাটোয়ারি এবং প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।